This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। শুধরল না পাকিস্তান। 3 ঘন্টাতেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান। এলওসি বরাবর 11টা জায়গা সেখানে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাকিস্তান, অর্থাৎ গোলাগুলি ছুটতে থাকে। শ্রীনগরের দিকে ড্রোন হানার চেষ্টা পাকিস্তানের। সন্ধে গড়াতেই আবার জম্মুর আকাশেও ঝাঁকে ঝাঁকে ড্রোন আসে। পাক সেই সমস্ত ড্রোনকেই ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। এলওসি বরাবর 11টি জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। বিকেল 5টায় সংঘর্ষ বিরতি ঘোষণা হয়, আর তার ঘন্টা তিনেকের মধ্যেই পাকিস্তান গোলাগুলি ছুটতে শুরু করে এবং ড্রোন পাঠাতে থাকে। জম্মু শ্রীনগর সেই সমস্ত জায়গায় দেখা যায়, সেই আকাশে দেখা যায় ক্রমাগত পাক ড্রোন। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেই সমস্ত কিছু ধ্বংস করেছে, সেই সমস্ত চেষ্টা ব্যর্থ করেছে পাকিস্তানের ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। ব্ল্যাক আউট করে দেওয়া হয় এলাকায়, আর তার সঙ্গে সঙ্গে শোনা যায় গোলাগুলির শব্দ। একের পর এক পাক ড্রোন ঢুকে পড়ে ভারতের আকাশে। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম এই সমস্ত কিছুকে পর্যুদস্ত করে। কূটনৈতিক স্তরে আনুষ্ঠানিক সংঘর্ষ বিরতি ঘোষণার পরেও কথা রাখল না পাকিস্তান এবং প্রত্যাশা ছিল না। কিন্তু যেভাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার শেলিং পাকিস্তান করলো তা এক কথায় বেনজির। পুঞ্চ, রাজৌরি, নাগরাটা এবং তার পাশাপাশি আরও একাধিক জায়গাতে যেভাবে শেলিং হয়েছে তাতে প্রত্যাঘাত করতেই হয়েছে ভারতীয় সেনাকে। এই যে ঘন চাপ অন্ধকার, সেই ঘন চাপ অন্ধকারই বুঝিয়ে দিচ্ছে আবারও ঠিক 24 ঘন্টা আগের ব্ল্যাকআউটের পরিস্থিতি আবারও ঘটেছে এই জম্মুর মাটিতে। আর যখন আমরা রাস্তার ওপর এখানকার ঘন চাপ অন্ধকারের ছবিটা দেখাচ্ছি, তখন মাথার উপরে ঝাঁকে ঝাঁকে ড্রোন আগের দিনের মতোই একইভাবে দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গাতে জোরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়েও বারবার ধরে কেঁপে উঠছে সমস্ত এলাকা। যেভাবে শ্রীনগর থেকে শুরু করে পুঞ্চ হয়ে রাজৌরি হয়ে একেবারে আখনুর পর্যন্ত লাগাতার উপত্যকা জুড়ে বিভিন্ন জায়গায় সংঘর্ষ বিরতি হচ্ছে, তাতে স্বয়ং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পর্যন্ত ক্রমশ বিস্ময় প্রকাশ করেছেন যে এটাকে কি আদৌ সংঘর্ষ বিরতি বলে। তার এই এক্স হ্যান্ডেলে বার্তা আদতে কেন্দ্রীয় সরকারের ওপরে পরোক্ষ চাপ কিনা, কেন্দ্রীয় সরকারের জন্য এক পরোক্ষ বার্তা কিনা, তা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক মহলের পাশাপাশি কূটনৈতিক মহলেও জোরদার আলোচনা শুরু হয়ে গিয়েছে। জম্মু থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তিনি নিজে প্রশ্ন তোলেন, এটা কি সংঘর্ষ বিরতি? কারণ লাগাতার শোনা যায় গোলাগুলির শব্দ, একের পর এক পাক হানা হতে থাকে ভারতের আকাশে। যদিও ভারত তার মোক্ষম জবাব দিয়েছে, কিন্তু এটাই কি সংঘর্ষ বিরতি? বিকেল 5টায় যেখানে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়, তার ঘন্টা তিনেকের মধ্যে এই আচরণ পাকিস্তানের কেন? রাত 9টা 7 মিনিট একাধিক বিস্ফোরণের শব্দ শ্রীনগরের একাধিক জায়গায় এই শব্দ শোনা যায়। উদ্বেগ প্রকাশ করেন ওমর আবদুল্লাহ, আর তারই প্রশ্ন, এটাকে সংঘর্ষ বিরতি বলে কি? इस वक्त मैं श्रीनगर में हूं और यहां लगातार गोले छोड़े जा रहे हैं, जिसकी आवाज आप साफ तौर पर सुन सकते हैं। लगातार बम्बार्डिंग हो रही है। श्रीनगर के डल लेक का ये इलाका है जहां पर मैं वॉक कर रहा हूं, और अभी मैंने लगभग आधा दर्जन बार बम के गोलों के फटने की आवाज सुनी है। थोड़ी अफरा तफरी का माहौल है, और यहां इस तरफ देखेंगे आप, थोड़ी अफरा तफरी आपको नजर। एक और गोला अभी जस्ट मैंने सुना, तो आप देख सकते हैं एक और गोला। ये देखिए सामने, ये देखिए गोला फट रहा है। कुछ आवाज सुना आपने?
डल झील के इलाके में भी इस वक्त लगातार मैं हूं और यहां पर मुझे गोलों की आवाज आ रही है जो ये बताता है कि सीजफायर का वॉयलेशन हो रहा है। और आज शाम को ही अनाउंसमेंट हुआ था कि प्रॉपरली सीजफायर हो चुका है। आज शाम 5 बजे के बाद किसी तरह का दोनों तरफ से फायरिंग नहीं होगी। लेकिन डल झील के किनारे पर इन पहाड़ियों की तरफ मुझे बार बार आवाजें आई हैं। आधा दर्जन से बार मैंने इन आवाजों को सुना है और उसके बाद इस तरफ थोड़ी भागम भाग बची हुई है, थोड़ी अफरा तफरी का माहौल है और लोग बेहद डरे हुए हैं, इधर उधर भाग रहे हैं, जो अपने आप में ये जाहिर कर रहा है कि स्थितियां अभी भी सामान्य नहीं हुई हैं। और इस तरह के हमले, इस तरह की आवाजें ये बता रही हैं कि अभी भी श्रीनगर और कश्मीर पर खतरा मंडरा रहा है और रह रहकर पाकिस्तान की तरफ से हमले किए जा रहे हैं, जिसका जवाब दिया जा रहा है। हालांकि ये किस तरह के हमले थे, क्या ये ड्रोन से हमला किया गया या मिसाइल से हमला किया गया, कैसे हमारी जो एयर डिफेंस सिस्टम है उसको निष्क्रिय कर रही है, वो जांच का विषय है। लेकिन इन आवाजों को सुनने का मतलब यह है कि स्थितियां अभी सामान्य नहीं बनी हुई हैं और अभी भी डल झील के इलाके में जो सुबह जिस तरह के गोलों की आवाज आ रही थी, उसी तरह के गोलों की आवाज सुनी जा रही है। विपिन चौबे, TV9 भारतवर्ष, श्रीनगर, डल झील। জম্মু, রাজস্থান, পাঞ্জাব আর জেসালমের এবং বারমের এই সমস্ত জায়গায় ব্ল্যাক আউট করে দেওয়া হয়। ভারতের আকাশে যে সমস্ত ড্রোন আসতে থাকে পাকিস্তানে, সেই ড্রোনগুলিকে একের পর এক নিষ্ক্রিয় করতে থাকে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। লাগাতার বাজছে এয়ার রেড সাইরেন। রাজস্থান সীমান্তের পোখরান, বারমেড়, জয়সলমীর, যোধপুর সম্পূর্ণ অন্ধকারে ডুবে রয়েছে। সংঘর্ষ বিরতি অনুরোধ করেছিল পাকিস্তান, ভারত তাতে সায় দিয়েছিল। তারপর আবারও সংঘর্ষ বিরতি ভাঙল পাকিস্তান। পোখরানের আকাশে একাধিক পাকিস্তানি ড্রোনকে পর্যদুষ্ট করেছে ভারতীয় এয়ার ডিফেন্স। আমরা রয়েছি রাজস্থান সীমান্তে এবং দূরে যে ক্ষীণ আলো দেখা যাচ্ছে তা হলো আন্তর্জাতিক সীমানা। সেটা ছাড়া গোটা রাজস্থানের পোখরান, জয়সলমীর, যোধপুর ব্ল্যাকআউট হয়ে রয়েছে এবং প্রচণ্ড জোরে সাইরেনের আওয়াজ পাওয়া যাচ্ছে। বেশ কিছু জায়গা থেকে বিস্ফোরণের শব্দও পাওয়া গিয়েছে। সংঘর্ষ বিরতি অনুরোধ করার পরে, আমেরিকার প্রেসিডেন্ট টুইট করার পরে, ভারত তাতে সায় দেবার পরে পাকিস্তান আবারও কিন্তু বেইমানি করেছে, কাপুরুষোচিত আক্রমণ করেছে, বেয়াদপি করার চেষ্টা করেছে পাকিস্তান। সেখানে তারা সমুচিত জবাব পেয়েছে। গোটা বিশ্ব দেখছে পাকিস্তান কত বড় কাওয়ার্ড। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সুমন মহাপাত্র, TV9 বাংলা, রাজস্থান সীমান্ত। News आ गया था that there will be no blackout today, but now in precautionary measure we are taking the blackout steps. कुछ की साइरेन भी आप लोग बनने वाले? अभी सायरन अभी लाइट कट हुआ है। অমৃতসরের যে মূল এলাকা সেখানে ওয়াকআউট, যেখানে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং ব্ল্যাকআউট করে দেওয়ার পর কিন্তু পুলিশের তরফে সবকটি দোকান, যে দোকানগুলো 1 মিনিট আগেও খোলা ছিল, সেই দোকানগুলো সমস্ত বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পুলিশের তরফে জানানো হলো যে এখনো পর্যন্ত কোনো নির্দেশ ছিল না, কিন্তু আচমকাই বিএসএফ এবং জেলা প্রশাসনের তরফে নির্দেশ এসেছে, সেই মতো কিন্তু গোটা এলাকা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে এবং যত সাধারণ মানুষ আছে তাদেরকে বাড়ি চলে যেতে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। স্বাভাবিক সেই ছবি পিকু দেখাচ্ছে যে অমৃতসরের গোটা এলাকা আবারও সেই আতঙ্কের চেহারা ফিরে এসেছে। তারা মূলত একটা বিষয় জানাচ্ছে সাধারণ মানুষকে, আতঙ্কিত হওয়ার কিছু নেই, বাড়ি ঢুকে যান, পরিস্থিতির মোকাবিলা চলছে, অন্তত এখন বাড়ি থেকে বেরোবেন না। এবং সেই ছবি দেখাচ্ছি যে গোটা এলাকা কীভাবে অন্ধকার হয়ে রয়েছে। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, অমৃতসর। এই পাকিস্তান নিজেই সংঘর্ষ বিরতির কথা বলে, কিন্তু তার মধ্যেই দেখা যায় ঘন্টা তিনেকের মধ্যেই শুরু করে দেয় তাদের আচরণ, যে আচরণের জন্য পাকিস্তানকে বারবার দুষেছে ভারত। সেটা হচ্ছে দুমুখ পাকিস্তান, কথা এক আর কাজে আর এক। বিশ্ব জানলো যে সংঘর্ষ বিরতি, কিন্তু তারপরে নির্লজ্জ হামলার চেষ্টা, বড় মুখ করে মধ্যস্থতার দাবিও করেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সংঘর্ষ বিরতি যা লঙ্ঘন করলো পাকিস্তান, তার দায় কি ট্রাম্প নেবেন? দুনিয়াকে নিজেদের জাত চিনিয়ে দিল পাকিস্তান, কোমর ভেঙেছে। এবার পাকিস্তানের মেরুদণ্ড ভাঙার সময় হয়েছে। পাকিস্তানের ডিগবাজিতে তাজ্জব গোটা দুনিয়া।
লাগাতার সংঘর্ষ বিরতি ভাঙছে পাকিস্তান। সাংবাদিক বৈঠক করে দেশের বিদেশ সচিব অর্থাৎ ভারতের বিদেশ সচিব কথা জানালেন এবং তিনি যখন এই প্রেস বিবৃতি দিচ্ছেন তখন তিনি উল্লেখ করেন যে শেষ 2 ঘন্টা ধরে লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন হয়েছে। পরিস্থিতি গুরুত্ব বুঝে দায়িত্বশীল আচরণ করুক পাকিস্তান, কথা যেমন বলেছেন তার সঙ্গে সঙ্গেও সেনাবাহিনীকে যথাযথ জবাব দেওয়ার নির্দেশও দিয়েছে সরকার, কথাও জানিয়েছেন বিদেশ সচিব। भारत और पाकिस्तान के डीजीएमओज के बीच जो पिछले कुछ दिन से चल रही सैन्य कार्रवाई को रोकने का समझौता आज शाम को हुआ था, पिछले कुछ घंटों से इस समझौते का पाकिस्तान की ओर से घोर उल्लंघन हो रहा है। भारतीय सेना जवाबी कार्रवाई कर रही है और इस सीमा अतिक्रमण से निपट रही है। ये अतिक्रमण अत्यंत ही निंदनीय है और पाकिस्तान इनके लिए जिम्मेदार है। सेना ने इस स्थिति पर कड़ी नजर रखी हुई है और उसे किसी भी अतिक्रमण से निपटने के लिए ठोस और सख्त कदम उठाने के लिए आदेश दे दिए गए हैं। See, the fact is that to my mind, we had reached a stage where the escalation was needlessly getting out of control. Peace is necessary for us. The truth is that the circumstances of 1971 are not the circumstances of 2025. There are differences. As far as I'm concerned, I believe that the people of India deserve peace. We just wanted to teach the terrorists a lesson. That lesson has been taught. I'm sure the government will continue trying to identify and track the specific individuals who did the horrors of Pahalgam. আর এর মধ্যে পাকিস্তানের একটা হাস্যকর দাবি, সংঘর্ষ বিরতি চুক্তি পালন করতে অর্থাৎ সংঘর্ষ বিরতি এইটার এই অবস্থানে থাকতে নাকি বদ্ধপরিকর পাকিস্তান নয়, সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে ভারতই। এই হাস্যকর দাবি পাক বিদেশ মন্ত্রকের। গতকাল বিকেলে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার কয়েক ঘন্টা পরেই প্রায় রাত 8টা-9টা থেকেই শুরু হয়ে যায় সীমান্ত জুড়ে হামলা। কড়া নিন্দা করে বিবৃতি দেন ভারতের বিদেশ সচিব, আর তারপরে এই হাস্যকর এই দাবি করছে পাকিস্তান। শুধরোয়নি পাকিস্তান। সংঘর্ষ বিরতি ঘোষণা হলো বিকেল 5টায় আর তার 3 ঘন্টার মধ্যেই বেইমানি। কিন্তু সংঘর্ষ বিরতি লঙ্ঘন নিয়ে একটা শব্দ উচ্চারণই করলেন না পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, বরং সংঘর্ষ বিরতি কার্যকর করার জন্য আমেরিকা সহ অন্যান্য দেশগুলিকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী। সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন চীনকে, ভাই বলে সম্বোধন করে সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী, আর ধন্যবাদ জানিয়েছেন তুরস্ক, কাতারকেও। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে শেহবাজ শরীফের মন্তব্য, তারা প্রমাণ করেছেন যে পাকিস্তান শ্রদ্ধাশীল এবং সার্বভৌম একটা দেশ। পাকিস্তান সরকার আর পাকিস্তানের সেনার মধ্যে তীব্র হচ্ছে মতবিরোধ। পাকিস্তান সরকারের কথা শুনছে না পাক সেনা, অর্থাৎ সংঘর্ষ বিরতি জন্য বারবার নাকি বলা হচ্ছে পাকিস্তান সরকারের তরফ থেকে। শেহবাজ শরীফ সে অনুরোধ নাকি করছেন বারবার, কিন্তু উপেক্ষা করছে পাক সেনার প্রধান আসিম মুনির। আগামী 48 ঘন্টা পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অস্ত্র সংবরণে রাজি হচ্ছে না পাকিস্তানি সেনা, তারা বলছে তারা চালাবে তাদের আক্রমণ। সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত মানতে নারাজ মুনির। এবার আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের। দেখুন, পাকিস্তানের একজন সেনাকর্তা, তার বাবাকে না একজন জঙ্গি, আর সেই জঙ্গির নাম কোথায় আছে না আন্তর্জাতিক জঙ্গিদের তালিকায়, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জের যে তালিকা আছে কারা জঙ্গি, সেখানে এই পাকিস্তানের সেনাকর্তার বাবার নাম আছে। পাক সেনার মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরীর বাবা, তার নাম আছে এখানে। নিরাপত্তা পরিষদের যে তালিকা সেখানে আছে আল কায়দা জঙ্গি হিসেবে তার বাবার নাম। পাক সেনাকর্তার বাবা মোহাম্মদ সুলতান বসির উদ্দিন, পাক সেনাকর্তা যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন তারই বাবা বসির উদ্দিন ওসামা বিন লাদেনের সহযোগী ছিল, অর্থাৎ আল কায়দা জঙ্গি। পাকিস্তানের যে সেনাকর্তা তার বাবা একজন জঙ্গি। জঙ্গির ছেলেকে পাকিস্তান সেনায় নিয়েছে এবং পদ দিয়েছে। কি চায় তাহলে পাকিস্তান, এই প্রশ্ন উঠছে। 6 মে অপারেশন সিঁদুর করে ভারত।
যে রাতে পেহেলগাঁও গণহত্যার বদলা নিয়ে নিয়েছে নয়াদিল্লি, কারণ পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি, যেখানে নিখুঁত নিশানা করে ভারত, মিসাইল স্ট্রাইক করে। আর তাতে খতম হয় যারা, তার মধ্যে 5 জন জঙ্গি আছে যারা খতরনাক। খতম হয় মাসুদ আজহারের ভাই, শ্যালক সহ গোটা পরিবার। এই খতরনাক 5 জঙ্গির তালিকা সেটা ভারত সামনে এনেছে। জঙ্গি শেষকৃত্যে পাক সেনাকে দেখা যায়, আর সেই ছবিও আন্তর্জাতিক মঞ্চে এখন হাতিয়ার ভারতের। 6 মে গভীর রাত, আচমকা 9 জঙ্গি ঘাঁটিতে প্রত্যাঘাত ভারতীয় বায়ুসেনার। মুহূর্তে ধ্বংস লাহোর লাগোয়া মুরিদকে ঘাঁটি, লস্করে তাইবার উইং মার্কাজে তৈবার ঘাঁটি। নিহত খতরনাক জঙ্গি আবু জুন্দাল ওরফে মুদাসসর খাদিয়া খাস। মুরিদকের মার্কাজ তৈবার দায়িত্বে ছিল আবু। নিহত আবুকে গার্ড অফ অনার দেয় পাক আর্মি। কফিনে ফুল চড়ান পাক সেনাপ্রধান ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। শেষকৃত্যের দায়িত্বে ছিল কুখ্যাত জঙ্গি নেতা হাফিজ আব্দুল রফ। শেষকৃত্যে ছিলেন পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল ও পাঞ্জাব পুলিশের আইজি। বাহালপুরের মার্কাজ সুবহান আল্লাহতেও এয়ার স্ট্রাইক করে ভারত। জৈশে মোহাম্মদের জঙ্গি তৈরি স্কুল গুড়িয়ে দেয় বায়ুসেনার মিসাইল। এখানেই খতম হাফিজ মোহাম্মদ জামিল, পরিচয় মাসুদ আজহারের সবচেয়ে ছোট শালক। বাহাবালপুরের মার্কাজ সুবহান আল্লাহর দায়িত্বে থাকা হাফিজি তরুণদের জঙ্গি তৈরি করত, জৈশের হয়ে টাকা তোলার দায়িত্বেও ছিল। বাহাবালপুরের মসজিদের স্ট্রাইকে 10 জনের বেশি পরিজনকে হারিয়েছে মাসুদ আজহার। হাফিজের মতো মাসুদের আরেক শ্যালকও খতম ওই এক স্ট্রাইকে। নাম মোহাম্মদ ইউসুফ আজহার ওরফে উস্তাদজি ওরফে মোহাম্মদ সেলিম ওরফে ঘোষি সাহেব। জৈশের অস্ত্র অনুশীলনের দায়িত্বে ছিল। জম্মু কাশ্মীরে বেশ কিছু সন্ত্রাসবাদী হামলার নেপথ্যে। কান্দাহারের সেই IC 814 অপহরণ মামলার ওয়ান্টেড। লস্করের খালিদ ওরফে আবু আকাশা জৈশে মোহাম্মদের মোহাম্মদ হাসান খানকেও নিকেশ করেছে ভারতীয় মিসাইল। দূর থেকে হলেও নিখুঁত নিশানা, জঙ্গিদের কোমর ভেঙে জবাব ভারতের। পেহেলগাঁও হামলার যোগ্য জবাব, সন্ত্রাসবাদের টুটি টিপে মার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জম্মুর নাগরোটায় সেনা ছাউনির কাছে গুলি চলে, জখম হন ভারতীয় সেনা জওয়ান। হামলাকারীদের খোঁজে এখন নাগরোটায় তল্লাশি চালাচ্ছে সেনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এই ঘটনা, তার কারণ একই যে টেনশনের পরিস্থিতি রয়েছে, তার মধ্যে সেনা ছাউনির কাছে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে এবং উত্তেজনাও বাড়ছে। জখম এক ভারতীয় সেনা জওয়ান, হামলাকারীদের খোঁজে নাগরোটায় তল্লাশি চালাচ্ছে সেনা।